আইএলস স্পিকিংয়ে ব্যান্ড 8 পাওয়ার জার্নিতে আমার প্রথম মক টেস্টে মাত্র 5.5 আসছিল। পরে আমি এই লো লেভেল থেকে নিজেকে ব্যান্ড 8-এ নিয়ে গেছি। হাউ আই মেড ইট পসিবল? ইন দিস ভিডিও আই এম গোনা রিভিউ। আই উইল শেয়ার ইচ অ্যান্ড এভরিথিং ইন ডিটেইল। প্রথমে আমি কথা বলবো আমার নিজের মিস্টেকস অ্যান্ড ফিক্সেস নিয়ে। নেক্সটে আমি কথা বলবো স্পিকিং টেস্টের দিনে পারফরমেন্স ধরে রাখার মাইন্ডসেট নিয়ে, যা স্পিকিং স্কোর 0.5 বাড়িয়ে দিয়েছিল। অ্যান্ড দেন আই উইল শেয়ার দ্য এক্স্যাক্ট প্র্যাকটিস মেথড দ্যাট আই ইউজড টু গেট দ্য ডিজায়ার্ড ফ্লুয়েন্সি। তাহলে শুরু করা যাক আমার মিস্টেকস অ্যান্ড ফিক্সেস দিয়ে। আমার প্রথম মিস্টেক ছিল অনেক দ্রুত কথা বলা। আমি মনে করতাম দ্রুত কথা বলাটাই ফ্লুয়েন্সি, বাট ফার্স্ট স্পিডে কথা বলতে গিয়ে আমি থেমে যাইতাম বা ভুল উচ্চারণ করে ফেলতাম। এই প্রবলেম সলভ করার জন্য আমি এমন একটা স্পিডে কথা বলতে লাগলাম যা আমার ব্রেইনের থট প্রসেসকে বাংলায় কথা বলার মতো কন্ট্রোল করতে পারে। দ্বিতীয় মিস্টেকটা ছিল জোর করে ব্যান্ড 9 ভোকাবুলারি বা কমপ্লেক্স সেন্টেন্সেস ইউজ করা। আমি ভাবতাম এগুলো স্পিকিংয়ে ইউজ করলেই হায়ার ব্যান্ড চলে আসবে, বাট আই ওয়াজ কমপ্লিটলি রং। ব্যান্ড 5 এর সাথে ব্যান্ড 9 আমার স্পিকিংকে উইয়ার্ড করে দিত। আবার কমপ্লেক্স সেন্টেন্সেস ইউজ করতে গিয়ে আমি আইডিয়াটা ডিফিকাল্ট করে ফেলতাম বা পুরো আইডিয়া এক্সপ্রেস করতে পারতাম না, যা আলটিমেটলি মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করে দিত। তাই আমি সিম্পল ইংলিশ ইউজ করতে শুরু করলাম, যাতে আমার ব্রেইন ওয়ার্ডস বা সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে চিন্তা না করে ন্যাচারালি স্পিকিংটা কন্টিনিউ করে যেতে পারে। নেক্সট ভুলটা আমি তেমন একটা করি নাই, বাট অনেকেই করে থাকেন। তাই আমি সাজেস্ট করব আমেরিকান অর ব্রিটিশ অ্যাকসেন্ট ফোকাস করার কোনো দরকার নাই। সম্ভব হলে প্রনাউন্সিয়েশনে হালকা নজর দিতে পারে। এখন কথা বলা যাক কিভাবে স্পিকিং টেস্টে পুরো সময় জুড়ে আমি আমার বেস্ট পারফরমেন্সটা ধরে রেখেছিলাম। আমার প্রথম আইএলস অ্যাটেম্পটে স্পিকিং টেস্টে ডিজায়ার্ড স্কোর আসে নাই, আসছিল ব্যান্ড 7। আর এই জন্য দায়ী ছিল কিছু সোশ্যাল মিডিয়া কমেন্টস, যেমন বাংলাদেশি এক্সামিনাররা নাকি কম মার্কস দেন আর ফরেন এক্সামিনার্সরা নাকি বেশি মার্কস দেন। স্পিকিং টেস্টে আমার এক্সামিনার বাংলাদেশি হওয়ায় আমি আননেসেসারি স্ট্রেস নিয়ে স্পিকিং আউটপুটটা পুরাই বাজে করে ফেলি। আপনাদেরকে আমি বলবো দেশি ভার্সেস ফরেনার এক্সামিনার বায়াসটা জাস্ট একটা গুজব, এগুলো কখনো ট্রাস্ট করবেন না। আর সন্দেহ থাকলে আমি আপনাকে অ্যাসুরেন্স দিচ্ছি যে স্পিকিং টেস্টের ফুল ভিডিও রেকর্ড করা হয় এবং রেজাল্টও চ্যালেঞ্জ করা যায়। সো এক্সামিনারের পক্ষপাতিত্ব করার কোনো চান্সই নেই। নেক্সট যেটা আমার পারফরমেন্স নষ্ট করে দিত সেটা হলো টু মাচ ফর্মালভাবে কথা বলা। আই মিন গ্রামার মিস্টেক বা কোনো ভুল করে ফেললে আমি থেমে গিয়ে বারবার সরি স্যার বলতেই থাক, আর এতে আমি খেই হারিয়ে ফেলতাম বা কী নিয়ে কথা বলতেছিলাম ভুলেই যেতাম। সো আই ডিসাইডেড দ্যাট আমি এক্সামিনারের সাথে ফ্রেন্ডলি অ্যান্ড ক্যাজুয়ালি কথা বলবো। ভুল হলে সিম্পল সেলফ কারেকশন করে স্পিকিং কন্টিনিউ করবো। অ্যান্ড ইউ নো হোয়াট, ইট ওয়ার্কড রিয়েলি ওয়েল ফর মি। আই ফেল্ট রিল্যাক্সড অ্যান্ড কমফর্টেবল থ্রু আউট দ্য হোল টেস্ট। আরও 4টা মারাত্মক বিষয় আমি একটু ক্লিয়ার করে দিতে চাই, যেগুলো নিয়ে আমার স্টুডেন্টদেরকে খুব বেশি সাফার করতে দেখি। নাম্বার 1, অ্যান্সার দেওয়ার সময় এক্সামিনার থামিয়ে দিলে বা ইন্টারাপ্ট করে ফেললে ঘাবড়ে যাওয়া, এক্সামিনারের নিউট্রাল বা সিরিয়াস ফেস দেখে ভয় পাওয়া, লোয়ার ব্যান্ড স্কোর পাওয়ার বয়ে অলওয়েজ আই কন্ট্যাক্ট মেনটেন করা, কোয়েশ্চেন রিপিট করার জন্য আস্ক করতে হেজিটেশন ফিল করা। এই 4টা বিষয় নিয়ে একদম টেনশন করবেন না, আমি একে একে ব্যাঙ্গে দিচ্ছি। স্পিকিং টেস্টে অ্যান্সার দেওয়ার সময় এক্সামিনার যখন আপনাকে থামিয়ে দেন বা ইন্টারাপ্ট করেন, এর মানে এই না যে আপনি রং অ্যান্সার দিচ্ছেন। দিস ইজ টাইম ম্যানেজমেন্ট অ্যান্ড দিস ইজ টোটালি নর্মাল। বরং এর মানে হতে পারে যে আপনি অলরেডি এনাফ অ্যান্সার দিয়ে দিচ্ছেন বা এক্সামিনার যা শোনার দরকার তা শুনে ফেলছেন। সো নো ম্যাটার হাউ মেনি টাইমস ইউ গেট ইন্টারাপ্টেড, জাস্ট টেক এ ডিপ ব্রেথ and listen to the next question. এক্সামিনারের নিউট্রাল বা সিরিয়াস এক্সপ্রেশন দেখেও ঘাবড়ানোর কোনো দরকার নাই। ওনাদেরকে আসলে ট্রেন করা হয় নিউট্রাল বা স্টোইক এক্সপ্রেশন দিতে, যাতে আপনার স্পিকিং টেস্টের উপর কোনো ধরনের প্রভাব না পড়ে। আবার আই কন্ট্যাক্টের সাথেও ব্যান্ড স্কোরের কোনো সম্পর্ক নাই। উল্টোভাবে বেশি আই কন্ট্যাক্ট করাটা আমি বলবো আনন্যাচারাল। সো ডেইলি লাইফে যেভাবে আই কন্ট্যাক্ট মেনটেন করে স্পিকিং করেন, সেভাবেই আই কন্ট্যাক্ট মেনটেন করে স্পিকিং করবেন। ফর এক্সাম্পল, আইডিয়া বা ভোকাবুলারি খোঁজার সময় অন্যদিকে তাকানো। লাস্ট ক্লারিফিকেশন হলো, এক্সামিনারকে কোয়েশ্চেন রিপিট করতে বললেও আপনার ব্যান্ড স্কোরের উপর কোনো ইম্প্যাক্ট পড়বে না। ইট ইজ পারফেক্টলি ফাইন টু আস্ক কুড ইউ রিপিট দ্য কোয়েশ্চেন। ইভেন আপনি চাইলে প্যারাফ্রেজিং এর জন্য রিকোয়েস্ট করতে পারেন পার্ট 3-তে। সো এক্সামের আগে এই সব ভ্রান্ত ধারণা ক্লিয়ার করে আমি নিজেকে স্ট্রং করে নিয়েছিলাম। অ্যান্ড হিয়ার কামস দ্য মেইন থিং, যেখান থেকে আমার স্পিকিংয়ের সবচেয়ে বড় ইম্প্রুভমেন্টটা আসছিল। মানে লিটারেলি আমার ইংলিশ স্পিকিং লেভেল ফকিরাপুল থেকে লিভারপুল হয়ে গেছিল। ফার্স্ট অ্যান্ড মোস্ট সাকসেসফুল প্র্যাকটিস স্ট্র্যাটেজিটা ছিল পার্ট 2 এর সব কিউকার্সের উপরে স্পিকিং করে নেওয়া। মানে অ্যারাউন্ড 90টা টপিকের উপরে 2 মিনিট করে কথা বলে নেওয়া। টার্গেট ছিল সিম্পল, একদিনে 5টা কিউকার্সের স্যাম্পল অ্যান্সার পড়ে নোট মেকিং করে অ্যারাউন্ড 2 মিনিট স্পিকিং করা। অ্যান্ড দ্য রেজাল্ট, 18 দিনে 90টা কিউকার্ড শেষ করায় ব্যান্ড 1 ইনক্রিজড। সেই সাথে আমি পার্ট 3 কোয়েশ্চেন্সের স্যাম্পল অ্যান্সারগুলো একবার পড়ে নিয়েছিলাম, যাতে পার্ট 3 এর লং অ্যান্সার দেওয়ার জন্য আইডিয়া খুঁজতে গিয়ে আটকে না যায়। সেকেন্ডলি, আমি কোনো টপিকের উপর স্পিকিং করার সময় ভয়েস রেকর্ড করে নিতাম। মোবাইলে রেকর্ড করাটা আমার উপর একটা ইনডিরেক্ট প্রেশার ক্রিয়েট করতো স্পিকিং কন্টিনিউ করার জন্য। আরেকটা জিনিস যেটা আমি স্ট্রিক্টলি মেনটেন করতাম প্র্যাকটিসের সময়, সেটা হলো ইংলিশে কথা বলার সময় থিঙ্ক ইন ইংলিশ, এই সুইচটা ব্রেইনে সব সময় অন করে রাখা।
কোনো ওয়ার্ডের ইংলিশ মিনিং না জানলে সেটাকে বাংলাতে না বলে গুজামিল দিয়ে হইলেও আমি ইংলিশে বলতাম। যেমন ধরুন নেকামি না বলে আমি বলতাম অ্যাক্টিং টু বি ইনোসেন্ট। ফাইনাল প্র্যাকটিস মেথডটা হলো আমি মাঝে মাঝে ইংলিশ স্পিকার্স ক্লাবে জয়েন করতাম বা কখনো স্পিকিং পার্টনার খুঁজে নিতাম। বাট স্ট্রং উইল পাওয়ার যাদের আছে তারা এই প্র্যাকটিস মেথডটা ফলো না করতে পারলেও চলবে। ওকে, আপনি এই ভিডিওটা দেখে ইংলিশ স্পিকিং প্র্যাকটিস আজকেই শুরু করতে যাই না, বরং আমি বলবো এখনই এই মুহূর্তে শুরু করে দেন।